হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা ডাব্লিউবিএসআই 2019 এর ম্যাথ কোশ্চেন্স নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে শেষ পার্ট, যেখানে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। গত ভিডিওর যে 12টি অঙ্ক বা 13টি অঙ্ক পেয়েছিলে, আর বাকি 12টি অঙ্ক তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো এখানে যে ভিডিওগুলো তোমাদের দেখানো হচ্ছে সেগুলো পুরোটাই পুলিশের উপর বা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোশ্চেন্সের উপর বেস করে। তো এর আগেও তোমাদের বেশ 15টি ক্লাস নেওয়া হয়ে গেছে। যারা যারা এখনো দেখোনি, তারা প্লেলিস্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। ভিডিও রিলেটেড ইনফরমেশনের জন্য এবং পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়ে যাবে। সেখানে আমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়, চাকার ব্যাস হলো কত? ঠিক আছে, তাহলে এখানে কি কি দিয়েছে, যে মোটর গাড়ির চাকাটি 440 মিটার যাচ্ছে পথ, 440 মিটার পথ যাচ্ছে, তাতে 1000 বার ঘুরতে হচ্ছে। তাহলে একবার ঘুরে কতটা যাচ্ছে সেটা আমি বার করব ফার্স্ট। এটা আমি সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 0.44 মিটার। তাহলে একবার ঘুরে চাকাটি কতটা পথ অতিক্রম করছে? 0.44 মিটার। তো একবার ঘুরে চাকা যতটা পথ অতিক্রম করে সেটাই হচ্ছে চাকাটির পরিসীমা। তো চাকাটা যেহেতু একটি বৃত্ত, তার পরিসীমার সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে 2 পাই আর ইকুয়াল টু 0.44, এটা আমরা বলতে পারি। এখানে আমাকে কি বার করতে দিয়েছে? ব্যাসার্ধ কিন্তু নয়, ব্যাস বার করতে দিয়েছে। আর এখানে আরটা কিন্তু ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাসার্ধ ডবল হচ্ছে ব্যাস, মানে 2r, সেটা হচ্ছে ব্যাস। মানে আমি এখানে যদি 2r রেখে দিই, তাহলে আমি ডিরেক্টলি ব্যাস পেয়ে যাব। তাহলে পাইটাকে কেবলমাত্র এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি এখানে? 44/100। আমি যদি এটার দশমিকটা তুলি, তাহলে 44/100 পাবো, ইন্টু পায়ের মান হচ্ছে কত? পাই ইকুয়াল টু 22/7। তো সেটা এদিকে এলে উল্টে যাবে, নিয়ে হয়ে যাবে 7/22। এবার কাটাকাটি করে দাও, 2 এখানে হয়ে যাবে 50, তাই না? তাহলে কি পাচ্ছি? 7/50, বা এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পেয়ে যাবো 0.14 মিটার, যেটি হচ্ছে তোমার একটি মোটর গাড়ির চাকাটির ব্যাস। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? তাহলে এখানে কি করেছে? প্রথমে তোমাকে সিম্পলি লসাগু করতে হবে, যে 2, 4, 6, 8, 10 আর 12, এই সবগুলো লসাগু করবে। লসাগু করে আমি লসাগুটা পাবো, সেটা হচ্ছে 120। আমি আর লসাগু করছি না, তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, তাহলে 2, 4, 6, 8, 10 এবং 12 এর যদি লসাগু আমরা করি, তাহলে লসাগু পেয়ে যাচ্ছি 120। অর্থাৎ মিনিমাম 120 সেকেন্ড তাদের সময় লাগবে একবার বাজার পর দ্বিতীয়বার বাজার জন্য। তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে? 30 মিনিট ইকুয়াল টু 30 ইন্টু 60 সেকেন্ড, মানে হচ্ছে 1800 সেকেন্ড। তাহলে একবার দুবার বাজতে যদি তোমার 120 সেকেন্ড লাগে প্রথমবার বাজার পর, দেখো প্রথমে কিন্তু একবার বেজে যাচ্ছে, তাই না? ফার্স্টে সে একবার বেজে গেল, তারপরে আবার 120 সেকেন্ড টাইম নিচ্ছে। মানে আমি যদি এখানে 1800-কে 120 দিয়ে ভাগ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 15 বার। অর্থাৎ তার মাঝে আবার বাজছে 15 বার। তো প্রথমেই বাজা একবার শুরু হয়েছে, একবার সবাই একসাথে বেজে, তারপরে 30 মিনিটের মধ্যে বাজছে আরো 15 বার। তাহলে মোট কতবার বাজবে? 15 + 1 ইকুয়াল টু 16 বার। তাহলে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড ব্যবধানে বাজলে 30 মিনিটে তারা একসাথে 16 বার বাজবে। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হয় 35 সেন্টিমিটার স্কোয়ার বা 35 বর্গ সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি এবং 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে আমাকে কি বলেছে? একটা আয়তক্ষেত্র দেওয়া আছে আর একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। এটা আমি পিছন থেকে একটু ভাবতে শুরু করো, যে কি বলেছে, যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি এবং 10% কম হয়। তো বর্গক্ষেত্রের বাহু যেটা যদি x হয়, মানে এটা যদি x হয়, এও x, সবগুলির সমান হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে কত? x এর 50% বেশি, মানে x ইন্টু 150/100 বা 3x/2।
এটা হচ্ছে দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির, আর প্রস্থ হচ্ছে কত 10% কম, মানে x ইন্টু 90/100 ইকুয়াল টু 9x/10। এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমি দুটোই পেয়ে গেলাম। তাহলে কি আছে, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, সিম্পলি। তাহলে আমরা লিখতে পারি 3x/2 ইন্টু 9x/10, এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, তাই তো। আবার বর্গক্ষেত্রের প্রস্থ কি, বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার, সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি। নিয়ে এবার প্রথমে একটা কি সম্পর্ক দেওয়া আছে, যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি যে 3x/2 ইন্টু 9x/10, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা কি পেয়ে যাব, 27x² মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 35, বা আমরা যদি এই বিয়োগটাকে করি, বিয়োগটা করে পেয়ে যাব 7x² ইকুয়াল টু 35, বা আমরা পাবো 7x² ইকুয়াল টু 700, x² ইকুয়াল টু 100, বা x ইকুয়াল টু 10। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি পেয়ে গেলাম 10। এবার আমার উত্তর কি চেয়েছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 10 হয়, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে কত, 3x/2 মানে হচ্ছে 10 ইন্টু 3/2 মানে হচ্ছে 15। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 15, আর প্রস্থ হচ্ছে কত 9। গুণ করে দাও, 9 15 কত হবে, কারণ 10% কম বলেছে তো 10 যদি হয় তাহলে 9 হবে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 9, তাহলে ক্ষেত্রফল গুণ করে দিলেই হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হয়ে যাবে 135। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাপথে গড় গতিবেগ কি? তো এখানে আমাকে কি করতে হবে, প্রথমে মোট দূরটাকে অ্যাসাম্পশন করতে হবে। সেক্ষেত্রে তুমি এটাকে দুটো মেথডে করতে পারো। প্রথমে আমি মেন মেথডটা বলে দিই, যে 24 আর 30 এই দুটোর লসাগু করব আমি। লসাগু করে এখানে আমরা কি পাচ্ছি, 2 12 15, আর একবার যাবে 3 দিয়ে 4 আর 5, 4 5 20, 20 6 120, যেটা আমি লসাগু। তা ধরে নিচ্ছি যে তাদের দূরত্বটা হচ্ছে 120 কিলোমিটার। তাহলে 120 কিলোমিটার যদি হয়ে থাকে, এখান থেকে যাচ্ছে কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, মানে সময় লাগছে দেখো 5 ঘন্টা। আর যাচ্ছে ফিরে আসছে কত কিলোমিটার বেগে, 30 কিলোমিটার বেগে, তখন সময় লাগছে 4 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগছে, 5 + 4 আসতে যেতে 9 ঘন্টা। আর মোট দূরত্ব কত হচ্ছে, আমি কতবার করছি 120, মানে 120 যাচ্ছে 120 আসছে, মোট দূরত্ব হচ্ছে 240, তাই তো। 120 ইন্টু 2 সমান 240 কিলোমিটার। তাহলে 240 কিলোমিটার যেতে সময় লাগছে 9 ঘন্টা, মানে 240/9। এর যদি ভাগ করি তাহলে পেয়ে যাবে 26.666, এইভাবেই চলে আসবে। তো তার কাছাকাছি, অর্থাৎ 26.6, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। যে একজন মানুষ গড়ে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে যদি দূরত্ব একই থেকে থাকে, তাহলে পুরো যাত্রা তার গড় গতিবেগ হচ্ছে 26.6 কিলোমিটার প্রতি ঘন্টা। এরকম অঙ্ক তোমরা এর আগেও পেয়েছো, এর আগেও হয়ে গেছে অলরেডি। নেক্সট অঙ্ক, একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত? দশমিকের পর 2 অঙ্ক স্থান অবধি আমাকে নিতে হবে। তাহলে সবার ফার্স্ট আমি কি করব, 75টি মেয়ের 47 কেজি যদি গড় হয়ে থাকে, তাহলে টোটাল কত সেটা আমি বার করে নেবো, বা মোট কত সেটা আমি বার করে নেবো। সেটা হচ্ছে 75 × 47। তো যদি এটা আমি গুণ করি, গুণ করে আমি কত পাবো, গুণ করে পেয়ে যাচ্ছি আমরা 3535। যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব টোটাল ওজন হচ্ছে সবার 3535 কেজি। কিন্তু এখানে কি করা হয়েছে, যে ওজন লেখা হয়েছে 45 কেজি, কিন্তু তার অ্যাকচুয়াল ওজন হচ্ছে 25 কেজি। মানে কতটা বেশি লিখে ফেলেছে সে, 45 - 25, মানে 20টা এখানে বেশি লেখা আছে। তাহলে এখান থেকে তুমি 20 বাদ দিয়ে দাও, তাহলে আমি অরিজিনাল টোটাল ওজনটা পেয়ে যাব, যেটা হচ্ছে 3515 কেজি। এবার এই 75 জনের আসল ওজন হচ্ছে 3515, তাহলে তাদের গড় কত, এটাকে 75 দিয়ে ভাগ করে দাও। 75 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 46.73 কেজি। তারপর আরো মান আসবে, কিন্তু আমাদের দুটো নিতে বলেছে, দুটোই আমরা নেব। 46.73 কেজি, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল।
যদি ওই ত্রাণ শিবিরে আরো 150 জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য কতদিন চলবে? এটা সিম্পল ত্রৈরাশিক অঙ্ক তোমাদের, যে 550 জনের কোন একটি খাদ্য 28 দিন যায়, তাহলে আরো 150 জন এসেছে, মানে ছিল 550 জন প্লাস 150 জন, মানে হয়ে যাচ্ছে 700 জন, তাদের এটা কতদিন চলবে? সিম্পলি বেশি দিন, মানে 550 জনের যদি 28 দিন যায় তাহলে 700 জনের নিশ্চয়ই কম দিন যাবে, তাহলে কম দিন যদি যেয়ে থাকে তাহলে এখানে 550 এবং 700 মধ্যে যেটা ছোট, অর্থাৎ 550 যেটি ছোট সেটা উপরে, নিচেতে 700 ইন্টু 28, এখানে 7 দিয়ে কেটে দাও 100, এখানে হয়ে যাবে 4, এখানে 5 দিয়ে কাটো, প্রথমে 0 0 কেটে দাও, 5 দিয়ে 2, 5 11 55, আবার 2 দিয়ে 4 কেটে দাও 2, মানে হচ্ছে 2 ইন্টু 11 সমান 22 দিন। তাহলে আমি কি পাচ্ছি, যে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ থাকলে ওই ত্রাণ শিবিরে যদি আরো 150 জন এসে থাকে তাহলে সেই সমপরিমাণ খাদ্য তাদের 22 দিন চলবে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনতে পারে। 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে? তাহলে এটা কিচ্ছু করতে হবে না, আমাকে বলে দিয়েছে যে প্রতি সেকেন্ডে সে 0.12 মিটার কাপড় বুনতে পারে, আমাকে 25 মিটার বুনতে কত সময় লাগবে? সিম্পলি এটা 25কে 0.128 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 25, তুমি দশমিক যদি তুলে দাও, ইন্টু 1000 বাই 128। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? তুমি এখানে কাটাকাটি করতে পারো খানিক, 2 দিয়ে 500, এখানে পাবে 64, আবার এটা 32, এখানে 250, এখানে আবার 125, এখানে আবার পাবে 16, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি যে 25 ইন্টু 125 বাই 16, তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 195.3125, কিন্তু এখানে তার অ্যাপ্রক্সিমেট নাম্বার যেটা 195, সেটাকে আমাকে নিতে হবে 195, অর্থাৎ একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনতে পারলে 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির সময় লাগবে 195 সেকেন্ড। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, অর্থাৎ 25% ভোট দেননি, যার মধ্যে 0.02% ভোট অবৈধ, অর্থাৎ যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে আবার 2% ভোট হচ্ছে অবৈধ। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার সংখ্যা কত? দেখো, এটা তুমি দুটো মেথড আমি বলে দিই। প্রথম মেথড হচ্ছে যেটা সূত্র, সেটা তুমি করতে পারো যে মোট ভোট হচ্ছে কত? 100, আমি জানি না, সেটা তো এক্স যদি ধরে নিই, তার ভোট দিয়েছে কত? 75%, মানে 75/100, এটা পেয়ে গেলাম আমি মোট ভোট দেওয়া সংখ্যা। মোট ভোটার হচ্ছে যদি এক্স, তাহলে ভোট দিয়েছে এতজন, তার মধ্যে আবার 2% অবৈধ ঘোষণা করা হয়েছে, মানে বৈধ ভোট হচ্ছে 98%, 98/100, ওকে, সেটা হচ্ছে বৈধ, এতটা হলো বৈধ ভোট। তারপরে আছে কি, যে একজন 9261টি ভোট পেয়েছেন, যেটা হচ্ছে মোট বৈধ ভোটের 70%, অর্থাৎ এর আবার 75%, যেটা পেয়ে সমান হচ্ছে 9261। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এটাও করতে পারো এইভাবে, ঠিক আছে, যে x ইন্টু 75/100, সব যদি ব্যাকেট গুলো এবার আমি তুলে দিই, 98/100 ইন্টু 75/100 ইকুয়াল টু 9261। ওকে, তাহলে 25 দিয়ে কেটে 3, 4, এখানেও 3, এখানেও 4, ঠিক আছে। তারপর তোমার আরো কাটবে, দেখো এখানে 4 দিয়ে, 2 দিয়ে কাটবে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি x ইন্টু 3 ইন্টু 49 ইন্টু 3 বাই 800 ইকুয়াল টু 9261। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু লিখতে পারি 9261 ইন্টু 800 ডিভাইডেড বাই 3 ইন্টু 49 ইন্টু 3। এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে মোট ভোটার বা এক্স ইকুয়াল টু হচ্ছে 16,800। তো এটা হচ্ছে একটা মেথড যেটাতে তুমি একটাই সমীকরণ করে একবারে বার করতে পারবে। তো এর আর একটা মেথড আছে যেটাতে তুমি একসাথে নয়, একটু কেটে 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 করতে পারবে, সেটাও আমি বলে দিই।
সেটা কিভাবে করব আমরা? সেটা হচ্ছে ধরে নাও এখানে কি বলেছে, শেষ থেকে ভাবো যে মোট বৈধ ভোটের ৭৫% ছিল ৯,২৬১। তাহলে মোট বৈধ ভোট কত সেটা আমি ফার্স্টে বার করে নেবো, যে 75% ইকুয়াল টু হচ্ছে ৯,২৬১। তাহলে 100% সমান হচ্ছে 100/75 ইন্টু ৯,২৬১ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি সেখানে ১২,৩৪৮। এটা হচ্ছে মোট বৈধ ভোট। তো মোট বৈধ ভোট কতটা, তার মধ্যে আবার 2% ছিল কিন্তু অবৈধ হয়ে গেছিল, মানে তাহলে ভোট দেওয়া হয়েছিল মোট কতটা, তাহলে এইটা যেটা পেলাম আমি বৈধ ভোট সেটা হচ্ছে 98%, কারণ 2 ভোট নষ্ট হয়ে গেছে। তাহলে 98% ইকুয়াল টু 1 2 3 4 8, তাহলে 100% ইকুয়াল টু 100/98 ইন্টু 1 2 3 4 8। এটা যদি আমরা আবার করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে মোট ভোট সংখ্যা পাচ্ছে 12,600। তাহলে যেটি হচ্ছে কি দেওয়া ভোটের 75%। তাহলে 75% ভোট দেওয়া হয়েছিল মোট, তো ভোট দেওয়া হয়েছিল 12,600টি। তাহলে মোট ভোটার কত ছিল, তাহলে 75% হচ্ছে 12,600, আর 100% সমান কত, তাহলে 100% সমান 100/75 ইন্টু 12,600। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 16,800। ঠিক আছে, এটাতে একটু কেটে কেটে করতে হবে, তুমি যে কোনো মেথডে করতে পারো, এটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ওটাতে একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, যে মোট ভোটার সংখ্যা হচ্ছে 16,800 জন। নেক্সট অঙ্ক, কিছু পরিমাণ মূলধন সুদে সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তার সুদে মূলে 8 গুণ হবে? অর্থাৎ 4 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে কোনো একটা টাকা, এই ক্ষেত্রে সবসময় টাকার অ্যামাউন্ট 100 ধরে নেবে, দ্বিগুণ হতে হলে 200 টাকা হতে হচ্ছে, মানে ইন্টারেস্ট কত হতে হচ্ছে, 100 টাকা ইন্টারেস্ট হতে হচ্ছে। তাহলে 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, আর 8 গুণ যদি টাকাটা হতে হয় তাহলে হতে হবে 800 টাকা, সেক্ষেত্রে ইন্টারেস্ট কত হতে হবে, 700 টাকা। তাহলে 700 টাকা ইন্টারেস্ট কত বছরে হবে? সিম্পল হিসাব, 700/100 ইন্টু 4। ঠিক আছে, 0 0 কেটে দাও, তাহলে 28 ইয়ার্স। তাহলে 28 বছর সময় লাগবে 8 গুণ হতে। যদি কিছু পরিমাণ মূলধন সুদে সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে তা 8 গুণ হতে সময় লাগবে 28 বছর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি চাল এবং 10 টাকা 50 পয়সা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। এই দুই প্রকার চাল মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত টাকা দামে বিক্রি করলে তার মোটের উপর 35% লাভ হবে? তো এখানে দেখো, তোমার এই 30 কেজি 35 কেজি এইসব হিসাব ছেড়ে দাও। ধরো না, প্রথম প্রকার 1 কেজি নিলে তুমি, যেটা দাম হচ্ছে 9 টাকা 50 পয়সা। দ্বিতীয় প্রকার 1 কেজি নিলে তুমি, তার দাম হচ্ছে 10 টাকা 50 পয়সা। মোট কত হলো 2 কেজি, তার দাম হলো 20 টাকা। তাহলে 1 কেজির দাম কত দাঁড়ালো, 10 টাকা। তাহলে 1 কেজির দাম যদি 10 টাকা দাঁড়ায়, আর আমাকে যদি 35% লাভ করতে হয়, তাহলে আমাকে 10 টাকার মালটা কত টাকায় বেচতে হবে, 10 ইন্টু 135/100, মানে হচ্ছে 13.5 টাকা। ওকে, অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। তোমার এখানে 30 35 হিসাবে যদি গুণ করে করে করতে চাও তো বছর পেরিয়ে যাবে, অঙ্ক শেষ হতে হতে একটু লেন্দি হবে, বছর পেরোবে না, একটু লেন্দি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কোনো প্রয়োজনই নেই যে প্রথমটা আমি 1 কেজি নিলাম, তার দাম হচ্ছে 9 টাকা 50 পয়সা, দ্বিতীয়টা 1 কেজি নিলাম 10 টাকা 50 পয়সা, তাহলে 2 কেজির দাম হলো 20 টাকা, 1 কেজির দাম হচ্ছে 10 টাকা। তাকে যদি আমি 30% লাভ করতে যাই, তাহলে গুণ করতে হবে 10 ইন্টু 135/100 ইকুয়াল টু 13.5 টাকা পার কিলোগ্রাম। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো, একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তবে আয়তকারটির প্লটটির পরিসীমা কত? তাহলে এখানে কি আছে, 6 যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ হচ্ছে 5, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, যে ডিফারেন্সটা এখানে কত বলে দেওয়া আছে, 34 মিটার। তাহলে 1 হচ্ছে 34 মিটার, তাই না? তাহলে এখানে এটা দৈর্ঘ্য কত হচ্ছে 6 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 6 ইন্টু 34, আর প্রস্থ হচ্ছে 5 ইন্টু 34। করে দাও, 6 দিয়ে 4 6 24 4, 2 18 20 204 মিটার। আর প্রস্থ হচ্ছে 5 ইন্টু 34, মানে 5 4 20 0, হচ্ছে 2 5 15 2 17 170 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 204 হয়, প্রস্থ যদি 170 হয়, তাহলে পরিসীমা কত, যেটা আমার জানতে চেয়েছে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে হচ্ছে 204 প্লাস 170 সমান 2 ইন্টু যোগ করে দাও 374 সমান 748। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তবে আয়তকার প্লটটির পরিসীমা হচ্ছে 748 মিটার। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই
নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। অর্থাৎ কোন একটি পরীক্ষায় পাস করতে হলে তোমাকে মিনিমাম 40% পেতেই হবে। একজন ছাত্র 265 নাম্বার পেয়েও সে 55 নাম্বার কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। যদি সে আরো 55 নাম্বার পেতো তাহলে সে উত্তীর্ণ হতো, এটা কথা হচ্ছে তাই। তাহলে তারপরে অঙ্ক পড়ছি আমি পরে, তারপর হচ্ছে তাহলে সে দেখো পেয়েছে কত 265, কিন্তু তাও সে পাস করেনি। কত নাম্বারের জন্য পাস করেনি? 55 নাম্বারের জন্য। তাহলে 55 নাম্বার যদি তার সাথে অ্যাড করে দিই আমি, তাহলে কত পাচ্ছি? 5 5 10 0, 1 6 6 12 2, মানে হচ্ছে 320। 320 পেতো, সে 320 পেলে সে পাস করতো। তাহলে কত নাম্বার পেয়ে পাস করতো? তাহলে সে 40% নাম্বার পেয়ে পাস করতো। তাহলে 320টা হচ্ছে 40%। তাহলে আমাকে বার করতে বলেছে পরীক্ষায় মোট নাম্বার কত? মোট নাম্বার মানে 100% ইকুয়াল টু কত? তো 100/40 ইন্টু 320। তো এখানে কেটে দাও, এটা 8 দিয়ে, 8 ইন্টু 100 মানে হচ্ছে 800। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে একজন ছাত্র 265 নাম্বার পেয়েও 55 নাম্বার কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়ে থাকলে উক্ত পরীক্ষায় মোট নাম্বার হচ্ছে 800। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। তো যদি ধরে নাও ভগ্নাংশটি হয় x/y, তাহলে তার 200% বাড়ানো হচ্ছে, মানে যদি এটা 100 থাকতো তাহলে করে দেওয়া হতো 300, তাই না? 200% বাড়লো তবেই, তাহলে x কে আমাকে 300 দিয়ে গুণ করতে হবে, 200% বাড়ছে মানে। আর যদি এটা 250%, লবকে আমি হরকে বাড়াচ্ছি 150%, 150% মানে যদি এ থাকতো 100 তাহলে এ হতো 250, তাহলে y ইন্টু 250 ইকুয়াল টু 9/35। তাহলে x ইন্টু 300 বাই y ইন্টু 250 ইকুয়াল টু হচ্ছে 9/35। এবার তুমি এখানে 0 0 ফার্স্ট কেটে দাও, তারপরে 5 দিয়ে এটা 7, 5 দিয়ে এটা 5, এখানে 3 দিয়ে এটা 3, আর 3 দিয়ে এটা 10। আবার এটা কেটে দাও 5 থেকে 2, তাহলে হচ্ছে পাচ্ছি আমি 2x/y ইকুয়াল টু 3/7, বা x/y ইকুয়াল টু 3/14, বা ভগ্নাংশটি ছিল কি 3/14। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি যদি হয়ে থাকে 9/35, তাহলে প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে 3/14। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের শেষ অঙ্ক WBSI প্রিলিমিনারি 2019 এর ম্যাথের কোশ্চেন্স। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।